একটা উদযাপনের মধ্যে দিয়ে গেছি আমরা। স্বাভাবিকভাবেই একঘেয়ে জীবন থেকে, বন্দি দশা থেকে মুক্তির প্রত্যাশায় সবাই হয়তো উৎসবে বেরিয়েছি। আপনজনদের কাছে গিয়েছি, দেখা করেছি, কুশলাদি বিনিময় করেছি, কিংবা নারীর টানে হয়তো বাড়িও গেছি। এখন আবার সবাই মিলে ফেরত আসছি। যাওয়া আসার পথে যতখানি নিরাপত্তা বজায় রাখবার কতখানি রাখতে পারছি, সেই রকম পরিবেশ, প্রকৃতি বা পরিস্থিতি কতখানি আমাদের আছে আমরা সবাই জানি। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ, নিজের ব্যক্তিগত অবস্থান থেকে নিরাপদ থাকবার জন্য যা করণীয়, কোনো কিছুতেই যাতে পিছপা আমরা না হই, তাতে করে আমরা সবাই হয়তো সুস্থ থাকতে পারবো। আর যারা ফিরেছেন, উদযাপন করছেন, কিংবা ঠিক এই সময় যে কোনো ধরনের শারীরিক সংকটে ভুগছেন, কোভিড কিংবা নন কোভিড, যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য করোনা হেল্প ডেস্ক আপনাদের সাথে রয়েছে, পাশে রয়েছে। শনি থেকে বৃহস্পতি রাত 9টা বাজে এই আয়োজনে জুলহাস জুবাইর আজ আপনাদের সাথে আছে। আপনারা সরাসরি ফোন করতে পারবেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা। আর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে প্রতিদিনের মতো আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে, আনোয়ার খান মরান মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার আবু সাঈদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে মুগদা মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। দেশে করোনায় প্রাণ গেছে আরও 32 জনের। এ পর্যন্ত মোট মৃত্যু 12,181 জনের। এছাড়া 698 জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,347 জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 6.75%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 7,80,857 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,058 জন। মোট সুস্থ এখন 7,23,094 জন। নিহত 32 জনের মধ্যে 23 জন পুরুষ, বাকি 9 জন নারী। সংকটের যেই পরিস্থিতিতে আছি তাতে করে সবার প্রতি অনুরোধ, যতখানি সম্ভব নিজেকে নিরাপদ রাখবার জন্য আপনার চারপাশের পরিবেশকে জীবাণুমুক্ত করে নেবেন। একই সাথে যেটা প্রতিদিন বলি, যেটা প্রতি মুহূর্ত মনে করাতে চাই, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেওয়ার কথা একদমই ভোলা যাবে না। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই, তারপর ডাক্তার শারমিন আব্বাসীর কাছে আসবো। আমরা জানি আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা দ্য ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে। এই দিবসটাকে কেন্দ্র করে আজ কী ধরনের উদযাপন হচ্ছে প্রফেসর মোস্তফা জামান? কারণ আপনাকে প্রায় প্রতি মুহূর্তই কিন্তু উচ্চচাপ জনিত যেই শারীরিক সংকটে ভুগি তা হয়তো মোকাবেলা করতে হচ্ছে, রোগীদের পরামর্শ দিতে হচ্ছে। জি জুবাইর, আসলে আজকের যে দিনটি ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সারা বিশ্বব্যাপী কিন্তু পালিত হচ্ছে, বাংলাদেশেও সেটি পালিত হচ্ছে। এবং আজকের দিনের যে প্রতিপাদ্য বিষয় সেটি একটু বলছে যে আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। প্রত্যেকটি শব্দ কিন্তু তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সঠিকভাবে রক্তচাপ মাপা কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণে, এবং কিভাবে সঠিকভাবে রক্তচাপ মাপতে হবে সেটি জানতে হবে। এবং সঠিকভাবে যদি না মাপা হয় তাহলে কি সমস্যা হতে পারে? আমরা দেখি যে আন্ডার ট্রিটমেন্ট হতে পারে অথবা ওভার ট্রিটমেন্ট হতে পারে। একটি বিষয়, কারো যদি রক্তের চাপ মাপতে যে দেখা যায় 5 মিলিমিটার বেশি মাপা হয়, তার হয়তো ওষুধ দরকার ছিল না, কিন্তু তাকে এত ওষুধ দেওয়া হয়ে গেছে। কারো হয়তো রক্তচাপ বেশি এসেছে, তার কিন্তু কম মাপা হয়েছে, সেক্ষেত্রে ওষুধের ডোজ বা মাত্রা কিন্তু কম দেওয়া হতে পারে। কারো হয়তো আরো বেশি ডোজ দরকার, কিন্তু ঠিকমতো মাপা হয়নি, গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে তার জন্য ওষুধ কম দেওয়া হয়েছে। হয়তো ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পরেও কিন্তু তার স্ট্রোক হচ্ছে এবং কিডনি সমস্যা হচ্ছে, হার্ট ফেলিয়ার হচ্ছে, হার্টের অ্যাটাক হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। তাই আমরা বলছি যে সারা বিশ্বব্যাপী এই দিবসটির এই প্রতিপাদ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার তো জানতে হবে, মাপতে হবে এবং সঠিকভাবে মাপতে হবে। যেমন আমাদের অ্যানালগ পদ্ধতি আছেন, কেউ আছেন মেশিনের ডিজিটাল পদ্ধতি মাপেন, এবং কোনটি এরকম অনেক অনেক প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করতে হবে। যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা না হয়, মানুষকে সচেতন করবার জন্য আজকের দিনটিকে সারা বিশ্বব্যাপী পালন করছে। এবং আমরা মেজারমেন্ট মান এই মাসটিকেও কিন্তু ব্লাড প্রেশার মাপার জন্য একটি সচেতনতা দিবস হিসেবে মাস হিসেবে পালন হচ্ছে সারা বিশ্বব্যাপী, যাতে করে সবাই সবার ব্লাড প্রেশার জানতে পারেন, রক্তচাপ জানতে পারেন। এবং যদি সময় মতো চিকিৎসা করা হয় তাহলে কিন্তু রক্তচাপের কারণে যে মানুষের অকাল মৃত্যু হচ্ছে, অনেকে আছে যে স্ট্রোক হচ্ছে, কিডনি সমস্যা হচ্ছে, চোখে অন্ধত্ব হচ্ছে এবং নানা রকম যে সমস্যা হচ্ছে হার্টের, সেগুলো যদি নিবারণ করা যায়, প্রতিরোধ করা যায়, তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে একটি পরিবার কিন্তু সময় মতো যদি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু অর্থনৈতিক যে পঙ্গুত্ব অনেকে লাভ করেন সেটি হবে না। কারো পরিবার যদি একজনের স্ট্রোক হয়, হার্টের রোগ থাকে, কিডনির সমস্যা হয়, ডায়ালিসিস করতে হয়, সেটি কতটা বোঝা
এটি যার পরিবার আছে তারাই বুঝতে পারেন। তাই সময় মতো চিকিৎসা করতে হবে। এই দিনটাকে গুরুত্বের সাথে বিবেচনা করে সবাই যার যার ব্লাড প্রেশারের মাত্রা জানতে হবে এবং সময় মতো চিকিৎসা করে আমরা যাতে নিজের সুরক্ষা দিতে পারি, পরিবার এবং দেশ ও দশের সেবা দিতে পারি, সেই জন্য আজকে দিনটিকে সারা বিশ্বব্যাপী মানুষকে সচেতন করবার জন্যই পালন করা হচ্ছে। আর এর সঙ্গে আরেকটি বিষয় বলছি, যেহেতু ঝুঁকিগুলো আছে, কিছু ঝুঁকি আছে পরিবারে, আমরা বলি যে মডিফাই করা যায় না, যেটি পরিবারের কারণে যদি উচ্চ রক্তচাপ থাকে, বাবা মার থাকে, সেটি তার সন্তানদের আসতে পারে, তাকে জানতে হবে এবং ঝুঁকি মুক্ত থাকতে হবে। আরেকটি কিছু কিছু ঝুঁকি আমরা সহজেই নিবারণ করতে পারি, যেগুলো যেমন ধূমপান ত্যাগ করে, ডায়াবেটিস থেকে নিবারণ করে, নিয়ন্ত্রণ করে, শাকসবজি কাঁচা ফলমূল আমরা সেটি অভ্যাসের মাধ্যমে এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে, এগুলো কিন্তু আমরা বলি ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, ড্যাশ ডায়েট, তার মাধ্যমে আমরা ঝুঁকি নিবারণ করতে পারি। সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই আমরা সবাইকে সচেতন করবো আজকের দিনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক সম্ভবত আমাদের সাথে সংযোগে আছেন, যদি লাইনটি বিচ্ছিন্ন না হয়ে যায়। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তবে তিনি যে তথ্যটুকু আমাদের দিয়েছেন তা হচ্ছে তার গলব্লাডার অপারেশন হয়েছিল ডাক্তার শারমিন আব্বাসী। উনি ওনার বয়স জানিয়েছিলেন 32। এরপর থেকে তার মেনস্ট্রুয়েশন সাইকেল অনিয়মিত হয়ে পড়ে প্রায় বন্ধ হয়ে গেছে। এর সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, যদিও সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আর বাদবাকি তথ্য নেওয়া সম্ভব হয়নি। আচ্ছা জুবাইর, আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে আমাদের অধ্যাপক মোস্তফা জামান এত সুন্দর করে আসলে আমাদের যে হাইপারটেনশনের যে জায়গাটির ইম্পর্টেন্স উনি তুলে ধরলেন। আসলে প্রতিটি পরিবারে কিন্তু এই ধরনের রোগী আছে, কেউ আর্লি ডায়াগনোসিস হয়, কেউ ডিলে হয়ে যায়। কিন্তু প্রেগন্যান্সিতে আসলে খুব আমরা অ্যালার্মিং পাই, যেমন 100টা প্রেগন্যান্সির মধ্যে 10 জনই পাই যাদের প্রেগন্যান্সিতে প্রথম ডায়াগনোসিস হলো যে তাদের এই ধরনের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে। আমরা যারা ঢাকায় পেশেন্ট গুলো দেখি তাদের অনেকেই হয়তো আর্লি প্রেগনেন্সিতে আমরা বুঝতে পারি, কিন্তু গ্রামের দিকে অনেকেই আছে, আপনি জানেন যে ইন্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন সেবা কিন্তু তারা সেভাবে নেয় না চিকিৎসকদের কাছে। এবং তাদের আবার একটা বড় অংশ এই প্রেগন্যান্সি, উচ্চ রক্তচাপ, তারই জটিলতা যেটি হয় সেটি হচ্ছে যে খিঁচুনি, যেটাকে আমরা আমাদের ভাষায় এক্লেমশিয়া বলি, সেটি নিয়ে প্রেজেন্ট করে। এবং যখন প্রেজেন্ট করে, অধ্যাপক মোস্তফা জামান যে কমপ্লিকেশন গুলোর কথা বললো, যে স্ট্রোক হওয়া, কিডনি খারাপ হওয়া, দীর্ঘমেয়াদী কোনো কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাওয়া, সেই জায়গাটিতে কিন্তু তারা পড়েছে। তাই সকল গর্ভবতী মায়ের জন্য আপনার অনুরোধ থাকবে, এই যে পুরো জীবন জুড়ে যে কমপ্লিকেশন থেকে জানতে হয়, সেটি থেকে শুধু আপনি রক্ষা পেতে পারেন শুধুমাত্র একটু যদি গর্ভকালীন চেক আপে আমাদের কাছে আসেন, যেটি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একেবারে বিনামূল্যে আমাদের রোগীদের জন্য সেবাটি দিয়েছেন। আর যে প্রশ্নটি আপনি করেছেন গল ব্লাডার অপারেশনের সাথে মিনিস্ট্রেশন অ্যাবনর্মালিটি, এটির আসলে সাইন্টিফিক ভাবে কোনো ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না বা ওরকম কোনো সম্পর্ক নেই। গল ব্লাডারের তো স্টোন থাকে, সেই জন্য তারা গল ব্লাডারের অপারেশনটি করে, কিন্তু বাকি যে বিষয়টি থাকে মিনিস্ট্রেশন ইরেগুলার, সেটি আমরা প্রতিদিনই একবার করে আমাদের আয়োজনে বলি। সেটি হতে পারে হরমোনাল কোনো ডিসঅর্ডার, সেটি হতে পারে তার অকারণেই যদি অত্যধিক ভাবে বডি ওয়েট বেড়ে যায়, অথবা হতে পারে ওভারিয়ান কোনো সিস্টের কমপ্লিকেশন হিসেবে। গল ব্লাডার অপারেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি মনে করি আপনি পরবর্তীতে যখন ফোন করবেন, একটা সেরাম টিএসএইচ, প্রোল্যাকটিন এবং একটা আলট্রাসোনোগ্রাফি, এই তিনটা করে যদি আমাদেরকে জানান, আমরা কিন্তু আপনাকে গাইড করতে পারবো কেন এটি হচ্ছে এবং কোন ধরনের চিকিৎসা আপনার প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আমরা একজন দর্শক আছেন, তার ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা থেকে জান্নাত বলছিলাম। জি আপা বলুন। হ্যাঁ, আমার বেবির বয়স হয়েছে 19 মাস। ওর কিছুদিন আগে বাথরুম অনেক টাইট হচ্ছিল। আচ্ছা। পরে অনেক কষ্ট হচ্ছে দেখে ও ভয় পেয়েছে নাকি, এখন ওর বাথরুমের জন্য মেডিসিন দিচ্ছে। বাথরুম টাইট না, কিন্তু ও প্রেসারই দেয় না। ওকে প্রথমবার ভয় পেয়েছে, হয়তো ব্যথা পেয়েছে। ওর হ্যাঁ, খাদ্যাভ্যাসটা একটু আমাদের বলবেন, ও কি খায়? ওকে তো ভাত খায়, খিচুড়ি, ওর তারপর চামড়া যেটা খায় রেগুলার খাবার ওইটা দিই। কিন্তু কিছুদিন মানে 1 উইক আগে ওকে গরুর দুধটা দিছিলাম আমি। এরপর থেকে এই সমস্যাটা দেখছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকবে। না, মোটামুটি আমাদের জানা হয়েছে। ওকে আসলে গরুর দুধ তো দিচ্ছেন, সাথে কি ব্রেস্ট ফিডিং চলছে? হ্যাঁ, ব্রেস্ট ফিডিং চলছে। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনি মোটামুটি যেটা আপনি ধারণা করেছেন সেটাই আসলে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা কোনো কারণে এই ধরনের ব্যথা পেলে সে ভয় আটকিয়ে রাখে। এখন এইসব ক্ষেত্রে আমরা বলবো তার যে ভয়টা সেটা দূর করতে হবে। দূর করার একটা উপায় হচ্ছে, আপনি যদি সে বাথরুমে বা কোনো পটিতে করে, সেটাতে এমনিতেই দিনে 3 থেকে 4 বার এমনিতে বসাবেন। তাকে এভাবে বলে দিবেন যে হ্যাঁ, এখন তার মল ত্যাগ করার প্রয়োজন নেই। সেইখানে তাকে বসিয়ে রেখে খেলতে পারেন, গল্প করতে পারেন। অর্থাৎ আপনি তাকে যে বসাবেন, গল্প করবেন, সেটা ওই পটিতে বসে করবেন। এটা যদি দিনে 3-4 বার 10 থেকে 15 মিনিটের জন্য করেন,
তাহলে সে আস্তে আস্তে ভয়টা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে কাটিয়ে উঠবে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। তাকে প্রেশার দিতে এখনই তাকে মলত্যাগ করতে হবে সেটা বলা দরকার। জাস্ট ওখানে প্যান্ট খুলে বসিয়ে রাখবেন, গল্প করবেন। তাহলে ওই পটিতে বসলে বা বসলে যে একটা চাপ দিতে হবে, সে একটা ভয়ের যে অনুভূতি, সেখান থেকে সে মুক্তি পাবে। এইসব বেশিরভাগ ক্ষেত্রে এইসব বাচ্চারা নিজে থেকে আসলে আটকে রাখে। তার যে মল যে খুব শক্ত হয়ে যাচ্ছে প্রতিবার, তা কিন্তু না। হ্যাঁ, গরুর দুধ খেলে অনেক সময় হতে পারে, তবে আমরা বলে বিকেল বেলায় এই বয়সে আপনি গরুর দুধ দিতেই পারেন। সেটা এখন তো রিকমেন্ডেশন যে 1 বছর পর থেকে দেওয়া যায়, আপনি ওটস দিয়ে দিতে পারেন, আর গরুর দুধের তৈরিও খাবার দিতে পারেন। কিন্তু মাংস একটু কমিয়ে দেওয়া উচিত, যেটা ঈদের একটা উৎসব চলেছে, অনেক মাংস বা এই ধরনের জিনিসপত্র আসলে খাওয়া হয়েছে। আপনি একটু আঁশ জাতীয় জিনিস খাওয়াতে পারেন, আলু বোখারা খাওয়াতে পারেন। এই সময় আমের সিজন, আম আপনি কিন্তু একটু একটু করে দিতে পারেন। আর পানি বেশি করে দিবেন, আর বুকের দুধ 2-3 ঘন্টা পর পর দিবেন। আর অল্প সময়ের জন্য আপনি যেটা অ্যাভোলাক দিয়েছিলেন সেটা হাফ চামচ করে দুবার 7 থেকে 10 দিনের জন্য, এই ভয়টা কাটিয়ে ওঠা পর্যন্ত আপনি দিতেই পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়মগুলি যদি মেনে চলেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আমাদের সাথে আরেকজন দর্শক সম্ভবত আছেন, যদি সংযোগটি বিচ্ছিন্ন না হয়ে যেয়ে থাকে। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। মোহাম্মদ রহিম আমাদের প্রশ্ন করেছেন, 102 জ্বর আর সর্দি আছে, এটা কি করোনার লক্ষণ কিনা? প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ। আসলে যেহেতু অনেকেরই জ্বর হচ্ছে এই সময়, তো জ্বর হওয়া মানে যে করোনা হবে তার কিন্তু ব্যাখ্যা নেই। তবে যে কোনো ভাইরাসের কারণ হতে পারে, ব্যাকটেরিয়ার কারণ হতে পারে। যেহেতু 102 জ্বর, এর সাথে সর্দি আছে, সাধারণত করোনা না হলেও যে কোনো ভাইরাস হতে পারে, করোনা হতে পারে। কিন্তু যেহেতু শুধুমাত্র অল্প একটু তথ্য, আর কোনো তথ্য নয়, যেহেতু সময়টি খারাপ, আমরা জানি যে করোনার সময়, সেজন্য সতর্ক থাকতে হবে বেশি, যে পরিবারে আর কারো কোনো সমস্যা এরকম আছে কিনা। তবে জ্বর কোনো রোগ নয়, জ্বর একটি উপসর্গ। নিশ্চয়ই আমাদের সে কারণ উদ্ঘাটন করতে হবে, কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে আমরা সেটি কারণ জানতে পারবো। কিন্তু সবাইকে যে করোনা হবে তারও কিন্তু কারণ নেই। আমরা দেখছি করোনা ছাড়াও অনেকের জ্বর হচ্ছে। তবে যে ক্ষেত্রে যেটি করতে হবে, যে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে এবং আইসোলেশন, যেটি যাতে করে পরিবারের অন্য সদস্য না হয়, সেজন্য প্রথমে আমাদের দরকার আইসোলেশন মেইনটেইন করা, এবং যাতে করে একজনের মাধ্যমে অন্যদের যদি কোনো ভাইরাস হোক অথবা যদি করোনাও হয়ে থাকে সেটি সংক্রমিত না হয়। দ্বিতীয় কারণ, যদি সেটি জ্বরটি পারসিস্ট করে, অবশ্যই পরীক্ষা করা উচিত। যেহেতু অন্য সময় আমরা হয়তো করোনার সময় না হলে আমরা পরীক্ষা করতে বলতাম না, কিন্তু এখন যেহেতু সময়টি খারাপ, সেজন্য আমরা অবশ্যই বলবো পরীক্ষা করে নিতে পারলে ভালো। তাতে করে নিজেকে জানতে পারবেন, পাশাপাশি অন্যদের পরিবারের সবাইকে সুরক্ষা দিতে পারবেন। আর একটু বেশি করে পানি পান করতে হবে, যেহেতু সর্দি আছে, যাতে শরীরের ফ্লুইডের ইমব্যালেন্স না হয়, লবণ পানির তারতম্য না হয়। শরীরের একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ 2টি করে ওষুধ খেয়ে দিবেন, এবং জ্বরটি মাপতে হবে। সঙ্গে দেখেন যদি 3 দিনের জ্বর হয়ে থাকে, আমরা অনেক সময় একটি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, কারণ যে সুপার ইনফেকশন হয় কিনা। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক না খেলেও চলে, কিন্তু অনেকে অস্থির হয়ে যায় খারাপ কিছুর দিকে টার্ন নিবে কিনা। অনেকে অস্থির। আর একটু যদি সর্দি আসে, একটি ফেক্সোফেনাডিন অথবা অ্যালাট্রল জাতীয় ওষুধ, আমরা অ্যান্টিহিস্টামিন ওষুধ দিয়ে থাকি। আগামী 2 সপ্তাহ প্রতি রাতে একটি করে খাবেন। এই ওষুধটা চলতে থাকবে। অ্যান্টিবায়োটিকটা আমরা বলছি হাতে রাখি, যদি 3 থেকে 5 দিন না হয় অ্যান্টিবায়োটিক দিই না। তবে আরো ভালো হয় যদি তিনি পরীক্ষা করতে পারেন, তাহলে আমাদের জন্য জানা সম্ভব হয় এবং সঠিক চিকিৎসা দিতে সুবিধা হয়। কিন্তু যেহেতু অনেকে পরীক্ষা করতে চান না জ্বরের কারণে, সেই জন্য আমরা সাময়িকভাবে ওষুধগুলো দিয়ে থাকি। বাড়িতে বসে একটু পর্যবেক্ষণ করবেন আর ওষুধগুলো সেবন করবেন, এবং একটু দেখবেন যে আসলে কোন দিকে টার্ন নেয়। আমরাও আছি আপনাদের পাশে, বিশেষ করে আমাদের করোনা হেল্প ডেস্কের মাধ্যমে সবসময় আপনার পাশে থাকবো। আর যদি স্থানীয় কোনো চিকিৎসকের সাথে আপনি সাক্ষাতের পরামর্শ করেন, সেটিও আপনি করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, জোবায়দা গুলশান একটা প্রশ্ন করেছেন, তার এক সন্তানের বয়স 12 মাস, এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং করাচ্ছেন, তার এখনও মেনস্ট্রুয়েশন শুরু হয়নি। তিনি মেনস্ট্রুয়েশনের জন্য কি করতে পারেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। তার আগে আরেকজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটিও নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মুরাদ হোসেন। জি। আমার বয়স 37 বছর। জি। আমার বাম পায়ের হাঁটুর নিচে যে মাংস আছে, পাটা ভাঁজ করলে এখানে প্রচন্ড জ্বালা পোড়া হয়, মনে হচ্ছে ভিতরে কেটে গেছে এরকম। কতদিন ধরে? এটা 1 সপ্তাহ ধরে। আপনি পেশায় কি করেন? পেশায় আমি একজন সরকারি চাকরিজীবী। আচ্ছা, আপনার ওজন কত? আমার ওজন 62 কেজি। 62? জি। 62 কেজি। আচ্ছা, জি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এরকম কোনো সমস্যা আছে? জি না। সমস্যা নেই। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানার থাকে। জি। আমার শুধু যে তাকে 1 পায়ে না 2 পায়ে? 1 পায়ে, শুধু 1 পায়ে, বাঁ পায়ে। বা পায়ে। আপনার কি কোনো ব্যথা পেয়েছেন সেই পায়ে? কোনো ট্রমা হয়েছিল, ইনজুরি হয়েছিল? অনেক আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম।
মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। জি। জি, আপনার ধন্যবাদ আপনাকে বলছি। সেটি হলো যেহেতু জুবায়ের প্রশ্ন করেছে ওজনের সাথে অনেক সময় সম্পর্ক থাকে। তবে যেহেতু এক পায়ে সেক্ষেত্রে আমরা যেটি আগে আমার মনে ট্রমাটাইজ হয় অনেক প্রফেসর সময় মোস্তফা দেখা আমরা যায় যে বিস্তারিত উত্তর দিব শারমিন আব্বাসীর, ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে আমরা উত্তরটা নিয়ে ফিরি। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করেছেন জুবাইর, আসলে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটি লুকিয়ে আছে, কারণ এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং টার্মটি আপনি ইউজ করেছেন। এটি নিয়ে আমরা আগেও বলেছি, আসলে যারা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করে তাদের হরমোনাল কিছু পরিবর্তন হয় বডিতে। এই হরমোনের পরিবর্তনের জন্য তাদের মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে, এবং সেই ঘটনাটি আসলে তার ঘটেছে 6 মাস পর থেকে বাচ্চাকে যখন আমরা অন্য খাবার দেই ব্রেস্টফিডিং এর পাশাপাশি, তখন দেখা যায় যে মায়েদের যে অ্যাকচুয়াল মেনস্ট্রুয়েশনটা, সেই মেনস্ট্রুয়েশনটা ডেভেলপ করে। এবং সেক্ষেত্রে তখন বলি যে প্রপারলি কিন্তু কন্ট্রাসেপশন ইউজ করার প্রসঙ্গটি আছে। আর যে মারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মেনস্ট্রুয়েশন রেগুলার হোক অথবা ইরেগুলার হোক, যাই হোক, আমরা কিন্তু বলি যে 1.5 মাস পর থেকে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে। কারণ যে সন্তানটি এখন হলো তাদের পরিবার তো নিশ্চয়ই চাবেন যে 1.5-2 বছরে একটা গ্যাপ দিয়ে হয়তো নেক্সট প্রেগনেন্সি ট্রাই করতে, এই সময় যেন কোনো অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি না হয়। সেই জন্য বাচ্চা হওয়ার 1.5 মাসের পর থেকে যে কোনো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। পিল যদি কেউ খায়, লো ডোজ পিলটা খুব ভালো, সেটা ব্রেস্ট মিল্ককে কমাবে না, যেটা শুধুমাত্র প্রোজেস্টেরন হরমোন কন্টেইন করে। বাজারে এই পিলটি ব্রেডিকান নামে পাওয়া যায়, যদি প্রয়োজন মনে করেন ওনারা খেতে পারেন, অথবা অন্যান্য যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে সেটিও হয়তো ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এভাবে যদি ওনারা চলেন, চিন্তার কোনো কারণ হবে না। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ। আসলে যে কথা বলছিলাম তার এক পায়ে যেহেতু সমস্যা এবং তার একটা আগের ট্রমার হিস্ট্রি আছে, সেক্ষেত্রে অনেক সময় অস্টিও আর্থ্রাইটিস হতে পারে এবং আপনি যেটা বলছিলেন যে ওজন বেশি থাকলে হয়তো তার সমস্যাটা বাড়তে পারে। তবে সেক্ষেত্রে ওই পায়ের যে অস্থিসন্ধি সেখানে একটা এক্স-রে করলে জানতে পারবেন যে তার কোনো সমস্যা আছে কিনা এবং কোনো রোগ শনাক্ত হয় কিনা। আপাতত যেটি করবেন যে ভারী জিনিস আলগাবেন না। বিশেষ করে সেখানে একটু গরম ছেঁক দিতে পারেন, সেটা উপকার পাবেন এবং ক্যাপসুল ইটোরেক্স 90 এটা স্যার একটি করে প্রতি রাতে খাবেন ভরা পেটের সঙ্গে যেকোনো একটি গ্যাস্ট্রিক বা আলসারের ওষুধ, যেমন আমরা প্যান্টোনিস 20 মিলিগ্রাম প্রতি রাতে একটি এবং সকালে একটি করে খেতে পারেন এবং সঙ্গে একটু আপনার রিল্যাক্স থাকতে হবে এবং সেখানে যাতে অতি চাপ না পড়ে অর্থাৎ ভার না পড়ে। এই মুহূর্তে কোনো ভারী জিনিস আলগাবেন না এবং সেখানে গরম ছেঁক দিবেন। এইভাবে চলতে থাকুক এবং দেখবেন যে উপকার পাবেন। তারপরে ব্যথা যখন কমে যাবে তখন আমাদের কিছু দেখতে হবে কারণ অনুযায়ী চিকিৎসা আছে। তবে যেহেতু আপাতত আমরা এক্স-রে করতে পারছি না এবং আমরা জানছি না কি কারণ হচ্ছে, যদি দেখেন যে এটা কোনো ট্রমার হিস্ট্রি থেকে হচ্ছে নাকি তার বয়সের জন্য হচ্ছে, সেটি আরো কিছু রক্ত পরীক্ষা আমরা অনেক সময় করে থাকি। তবে আপাতত যে ওষুধটি দিচ্ছি সেটি খেলে তার আপাতত ব্যথা কমবে। ব্যথা কমবার পরে আমরা কারণ উদ্ঘাটন করে তার যদি কি কারণে তার বাতের সমস্যা হচ্ছে জানতে পারি, তাহলে অবশ্যই তাকে আমরা সুচিকিৎসা দিতে পারবো। আপাতত যে পরামর্শ দিলাম সেটি মেনে চলবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল। দিলরুবা আক্তার ইমন প্রশ্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার ছেলের বয়স 4 বছর, কথাবার্তা বলে না, কখনো 2-1টা শব্দ করে, কখনো 3-4টি শব্দ বলে, কিন্তু স্বাভাবিক কথাবার্তা বলে না। যেগুলো শোনে সেগুলোই বলে। তার শ্রবণ শক্তি ঠিক আছে এবং সে প্রায় সব বিষয়ে ভালো বোঝে, কিন্তু বলে না। তার জন্য পরামর্শ চেয়েছে ডাক্তার আবু সাইদ শিমুল। আপনার কাছ থেকে পরামর্শ আমরা নিব, তবে বিরতি থেকে যখন ফিরছি তখন। দর্শক, ছোট একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবের আপনাদের সাথেই আছে। আমরা সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, একটি প্রশ্ন ছিল আপনার কাছে। দুঃখিত ডাক্তার আবু সাইদ শিমুলের সংযোগটি সম্ভবত আমাদের সাথে বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি আমরা নিয়ে নিই এর মধ্যে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে মোহাম্মদ ইমরান বলছিলাম। জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফ, তার এইজ হলো 26 বছর। জি। তো তার ছোটবেলায় পরাপর কয়েকবার তার নিউমোনিয়া হয়েছিল। আচ্ছা আর এমনিতেই তার একটু তেলেসা ভাব, সর্দি, এটা তার লেগেই থাকে। আচ্ছা তো এখন যেটা হয়, সে কোনো ধরনের প্যারাসিটামল সে খেতে পারে না, যেমন নাপা, এই সেগুলো সে খেতে পারে না। যখনই সে এটা খায় তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং এটা আমরা প্রথম হয়তোবা মনে করছিলাম যে 2-1বার এরকম হয়, কিন্তু এখন তার এটা কন্টিনিউ। আচ্ছা তার জ্বর বা কোনো ধরনের প্যারাসিটামল লাগলে সেটা আমরা খাওয়াইতে পারি না। আচ্ছা তাকে দেখা গেছে জ্বর আসলে তারে সাপোজিটর দিতে হয়, আচ্ছা। এরকম। মানে তারে প্যারাসিটামল দিলেই তার শ্বাসকষ্ট শুরু হয়। মানে এটা একদম ছোট থেকে ওনার সমস্যা, তাই তো? না, ছোট থেকে না, নিউমোনিয়া হওয়ার পর থেকে। আচ্ছা, নিউমোনিয়া শেষ কবে হয়েছিল? নিউমোনিয়া লাস্ট হয়েছিল
2012 সালে লাস্ট হয়েছিল। 2012 সালে শেষ নিউমোনিয়া হয় ওনার, এখন ওনার বয়স হচ্ছে 26। 26 বছর, হ্যাঁ। আচ্ছা, আর বুঝতে পেরেছি, ছোটবেলাও হয়েছিল, যখন স্কুল গোয়িং ছিল তখন তার হয়েছিল। বুঝতে পেরেছি। এমনিতে কি আপনার স্ত্রীর পরিবারে কারো অ্যালার্জির সমস্যা আছে পারিবারিকভাবে? অ্যালার্জির সমস্যা, কোল্ড অ্যালার্জির সমস্যা আছে তার, মানে এইরকম সমস্যা যে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁচি তারপর দেয়। ঠান্ডা নাই, হাঁচি শুরু হয়ে যায়। হাঁচি দেয়, কন্টিনিউয়াস হাঁচি দেয় হ্যাঁ, অনেকক্ষণ হাঁচি ধরে। দেয়। পরে তারে আমরা মেডিসিনের ডাক্তার দেখাইছিলাম, আমাদের এখানে একজন ডাক্তার ছিল, স্যারকে দেখানোর পরে এখন তার এই সমস্যাটা সমাধান হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা, এই প্রায় বছর দুয়েক ধরে তার এই যে সকালবেলা উঠেই যে হাঁচি দেওয়া, সেটা বন্ধ হয়ে গেছে, পুরোটাই বন্ধ হয়েছে। কিন্তু এই যে প্যারাসিটামল নিতে পারে না, এটা বুঝতে পেরেছি। এটা এখনো কন্টিনিউ তার হচ্ছে। বুঝতে পেরেছি। ডাক্তার প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। যেটা হলো যে আসলে শুধু কি প্যারাসিটামল ওষুধ নাকি অন্য কোনো ওষুধ আছে? একটি এইটা ওষুধই তার আমরা- সমস্যা হচ্ছে? আসলে স্যার আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারছি যে প্যারাসিটামলটা তার বেশি সমস্যা হয়, শ্বাসকষ্টটা শুরু হয়। যদি যে শুধু শ্বাসকষ্ট শুরু হয়, হ্যাঁ, সেটি হ্যাঁ, কতক্ষণ পরে, খাওয়ার কতক্ষণ পরে শুরু হয়? এটা খাওয়ার স্যার 2-3 ঘন্টা পরেই শুরু হয় স্যার, বিশেষ করে রাতে শুতে গেলে বেশ। জি জি, ধন্যবাদ। জুবায়ের, আমি কি এখনই উত্তর দিব? জি, আমরা তার আগে আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যে প্রশ্ন ছিল, প্রশ্নটির উত্তর নিয়ে নিই। জি জি, জি জি, অ্যাকচুয়ালি 4 বছরের বাচ্চা জিনিসটা প্রশ্ন করেছিলেন, সে কথা বলে না কিন্তু আকারে ইঙ্গিতে ইশারা দিয়ে অন্য কিছু করে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই অনুষ্ঠানে অনেকবার বলেছি, এটার একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাজেট, মোবাইল, টিভি, এগুলো আসলে বেশি বেশি করে দেখা, বিশেষ করে ভিন্ন ভাষার যদি কার্টুন দেখে, সিনেমা দেখে বা অন্য কিছু দেখে, তাহলে কিন্তু এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা বেশি এই ইদানিং কালে খুব বেশি দেখা যায় যে পরিবারের সদস্য তো খুব কম, অত মা বাবা আর বাচ্চা ছাড়া আর কেউ থাকে না। আগে যেমন খুব বড় পরিবার ছিল, একান্নবর্তী পরিবার, সবার সাথে সবাই মিলেমিশে থাকতো, সুতরাং কথা বলার লোকজন কিন্তু কমে গিয়েছে এখন, যেহেতু মা বাবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারাও ব্যস্ত থাকে, তারা আবার বাসায় আসলে নিজেরাও মুভি দেখেন বা মোবাইল নিয়ে বা ল্যাপটপে ব্যস্ত থাকেন। সেই জিনিসটা প্রথমে আসলে আপনাকে এই বিষয়ে আপনাদের গুরুত্ব দিতে হবে যে না, বাচ্চার সাথে খুব বেশি বেশি কমিউনিকেট করা, তার নাম ধরে ডাকা, তাকে প্রতিটা শব্দ যেন তাকে বুঝিয়ে বলা হয়, তার নাম ধরে কলম, খাবার, হাত, জামা সবকিছু বারবার বারবার করে বলতে হবে। এবং যেটা প্রথমে বললাম যে গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ, এগুলি থেকে তাকে একদমই দূরে রাখতে হবে। আপনি এই বয়সে বড় জোরে 1 ঘন্টা দিতে পারেন, তবুও আমাদের দেশীয় ভাষা যেসব অনুষ্ঠান সেগুলো দিবেন। আর প্রতিটা জিনিস সে যখন ইশারায় বলতে যাবে, ওই শব্দটি বা ওই বস্তুটির নাম আপনি বলে দিবেন। তাহলে যেটা হয়, ব্রেনের মধ্যে এক ধরনের আমরা বলি স্টোরেজ তৈরি হবে, এটা কম্পিউটারের মতো। তো ব্রেনটা স্টোরেজ যখন তৈরি হবে, পরে যখন আপনি আউটপুট আপনি চাইবে, সে কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবে। আর এই সব কিছু করার পরও এই ইদানিং দেখা যাচ্ছে অনেকের এই সমস্যা থেকে যাচ্ছে। এটা দুটো কারণে হতে পারে, শুধু যে গ্যাজেটের জন্য তা না, ওভারঅল তার ব্রেনের, আপনি যদিও বলেছেন অন্য সবকিছু ভালো, তবুও দেখা যায় যে মা বাবাদের কাছে অনেক সময় নজরে পড়ে না, তাই অন্য সমস্যা থাকতেও পারে। সেজন্য দুটো কাজ আপনাকে করতে হবে। আপনি যদি চাইল্ড নিউরোলজিস্টের কাছে যান, খুবই ভালো, আর সেটা না হলে একজন শিশু বিশেষজ্ঞ, কিংবা সরকার এখন অনেক হাসপাতালে যেটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার বা সেন্টার বা শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, সেগুলোতে নিয়ে তার টোটাল একটা আপনি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করলেন। এরপর এখন স্পিচ থেরাপিস্ট রয়েছে কিন্তু সরকারি বেসরকারি লেভেলে, সেখানে গিয়ে যদি তাকে আসলে কয়েকবার স্পিচ থেরাপি দেওয়া যায়, কয়েকটা সেশন করা যায়, যেটা আপনি বলছেন যে কানে শুনছে, ইনশাল্লাহ দেখবে যে 2-3 মাসের মধ্যে সে সুন্দরভাবে কথা বলতে শিখবে। ধন্যবাদ ডাক্তার। আপনার বাচ্চার জন্য শুভকামনা এবং দোয়া রইল। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ। আসলে যে কথা বলছিলেন একটু আগে দর্শক, যে অনেকেরই বিভিন্ন ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে। আসলে প্রত্যেকটি ওষুধ যেমন ভালো গুণ থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। ওষুধ ওষুধই, কিন্তু সবার যে সব ওষুধের সমস্যা তা কিন্তু নয়। তবে দেখতে হবে যাতে ফলস অ্যালার্ট না হয়। আমরা সাধারণত দেখি যে প্যারাসিটামলে খেতে দিলে, যদিও এটা আমাদের দেশে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেকেই খাচ্ছেন, ব্যবহার করছেন, এবং অনেকের কিন্তু কিছু অ্যালার্জিক রিয়াকশন থাকে। তবে এটা ব্যবহার করার আগে আমাদের লিভারের রোগ আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, এগুলো একটু ভালো করে দেখে নেওয়া দরকার। কারণ অনেক সময় দেখা যায় একটি প্যারাসিটামল ডোজেও কিন্তু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অনেকে যেহেতু কমপ্লেন করেন, সেক্ষেত্রে আমরা এটাকে বিশদভাবে দেখতে হবে তার অ্যালার্জিক কোনো রিয়াকশন আছে কিনা, এবং এটি ব্যবহার করে র্যাশ আসে কিনা, ফ্লাশিং হয় কিনা, ব্লাড প্রেশার কমে যায় কিনা, অনেকের হার্টবিট বেড়ে যায়। এগুলো কিন্তু প্যারাসিটামলের যদিও পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু এগুলো কিন্তু খুব কম মানুষই আমাদেরকে বলে থাকেন। তবে একটি বিষয় কি, ওষুধ সেবন করার যদি রিয়াকশন থাকে, সেটি 2 ঘন্টা 3 ঘন্টা পরে হবার কথা নয়,
সেটি আমরা বলি 15 থেকে 20 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টার মধ্যে হবার কথা, কিন্তু এত দীর্ঘ সময় পরে এবং শুধু রাতের বেলা হবে তা কিন্তু নয়। অনেকে দেখা যায় এক ধরনের মানসিকভাবেও কিন্তু একটু ওষুধের প্রতি এক ধরনের ভয় ভীতি কাজ করে। যেহেতু তিনি বলছেন ওষুধ মুখে খাবার পরে সমস্যা হয়, কিন্তু তিনি সাপোজিটরি ব্যবহার করলে সমস্যা হয় না। কিন্তু দুটি কিন্তু মেকানিজম অ্যাকশন কিন্তু একইভাবে করার কথা। যদি সমস্যা হয়ে থাকে দুটিতেই সমস্যা হবার কথা। সুতরাং আমাদের দেখতে হবে তার সত্যিকার সমস্যা হয় কিনা। আমরা সাধারণত আমাদের দেশে যেগুলো ওষুধের রিঅ্যাকশন বেশি পাই, সালফার জাতীয় ওষুধ, অনেক সময় কিছু অ্যান্টিবায়োটিকের আমার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি পাই, অথবা অন্য। কিন্তু প্যারাসিটামলের সমস্যা আমরা পাই সেটি কিন্তু একেবারে কম। তবে যেহেতু তিনি সমস্যা সমাধানের জন্য বলছেন, তবে আমরা বলবো যে একটু আপনি দেখবেন যে মুখে খাবার পরে সমস্যা হয়, কিন্তু পায়খানা রাস্তায় ব্যবহার করে সমস্যা হচ্ছে না। আমি বলবো যে তিনি, আমাদের দেশে কোনো ভালো পরীক্ষার কোনো সিস্টেম নেই যে কোনো ওষুধের অ্যালার্জি রিঅ্যাকশন করছে কিনা, যেটি ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে যেভাবে আমরা নিরূপণ করে থাকি সেটি আমাদের দেশে বেশি করা হয় না, আমরা করিও না। তারপরে সেক্ষেত্রে বলবো আপনি একটু অ্যাভয়েড করবেন, প্রয়োজন না হলে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি সাপোজিটরি ব্যবহার করতে হয় নিশ্চয়ই করবেন, কিন্তু আমরা সাধারণত বেশি তাপমাত্রা হলে সাপোজিটরি ব্যবহার করতে পারি। সাপোজিটরি মুখে খাওয়ার ওষুধের চেয়ে অনেকটাই সেফ, আপনার ব্যবহার করলে কোনো ক্ষতি নেই। তবে সত্যিকার অর্থে এটি আসলে আপনার সমস্যা করছে কিনা সেটি একটু আমাদের ভালো করে জানতে হবে। দিনের বেলা যেহেতু হচ্ছে না, শুধু রাতের বেলা হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় কোনো ওষুধের প্রতি কোনো রোগীর বিশেষ কোনো সংবেদনশীলতা থাকতে পারে, সেই বিষয়টি আমাদের জানতে হবে। তবে যেহেতু সমস্যা হচ্ছে আপাতত আপনি এড়িয়ে চললেই ভালো হয়। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী, রিপার জন্য প্রশ্ন করা হয়েছে, যার বয়স 23 বছর, TSH 9.17 ছিল, থাইরক্স 50 নেওয়ার পর এখন TSH 0.78 হয়েছে। যদি এমনই থাইরয়েড কম থাকে তাহলে কি তিনি কনসিভ করতে পারবেন কিনা জিজ্ঞেস করেছেন। এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব, তবে তার আগে আরেকজন দর্শক আছেন ফোনে, ফোনটিও আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদ, রংপুর থেকে। জি মাহমুদ ভাই বলুন। জি, আমার একটা মেয়ে 3.5 বছর বয়স। জি। সে সকাল থেকে মানে দুপুরের পর থেকে প্রায় 10 থেকে 15 বার সে বমি করছে, আচ্ছা এবং সন্ধ্যার দিক থেকে 5 থেকে 6 বার সে পাতলা পায়খানা করছে। আচ্ছা, এখন স্যার এটা একটু পরামর্শ চাচ্ছি। বুঝতে পেরেছি। বাসায় আর কারো এমন হয়েছে? না না। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। যে ওর কি সাথে জ্বর আছে কিনা বা বাসার কারো জ্বর আছে কিনা? না, অন্য কারোর স্যার কোনো জ্বর নেই। বাসার আচ্ছা, অবস্থা এর মধ্যে কিছু খেয়েছিল? জি, তো ঈদের সময় যে চিপস, জুস বা এমন কিছু খেয়েছিল কিনা? না না স্যার। জি জি, উত্তরটা কি দিব এখন? আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছ থেকে উত্তর নিয়ে ডাক্তার আবু সাইদ শিমুল আপনার কাছে আসছি। আচ্ছা জুবাইর, আপনি যে প্রসঙ্গটি তুলেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, কারণ ইনফার্টিলিটির সমস্যায় যারা ভোগে বা যারা প্রি কনসেপশনাল কাউন্সিলিং, যে জায়গাটায় আমরা গাইনোকোলজিস্টরা এখন খুব বেশি জোর দিচ্ছি গর্ভকালীন জটিলতাগুলোকে প্রিভেন্ট করার জন্য, যে আপনারা যারাই প্ল্যান করছেন প্রেগন্যান্সি নিতে চান আগামী 2 মাস 3 মাস পর, একটু চিকিৎসকের কাছে আপনারা আসেন, এসে একটু অ্যানালাইসিস করে নেন যে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনই আপনারা আসলে কোনো বড় ধরনের শারীরিক সমস্যা বা জটিলতায় ভুগছেন কিনা, যেটার জন্য অনাগত সন্তানের সমস্যা হতে পারে কিনা। এক্ষেত্রে থাইরয়েড হরমোন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে কনসিভ করার জন্য ইম্পর্টেন্ট, যেমন একদিকে, ঠিক তেমনি ভাবে কিন্তু আরেকটি জায়গাতে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেগন্যান্সিটাকে স্মুথলি রান করানোর ব্যাপারে। তো সেই জায়গাটিতে আসলে আমরা যে জায়গাটি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে থাইরয়েড হরমোন লেভেল প্রেগন্যান্সি যখন যে কেউ প্ল্যান করবে সেটা কিন্তু 3 এর মধ্যে থাকলেই পারফেক্ট, এখানে কোনো সমস্যা নেই। আর এই ক্ষেত্রে ওনার যেটা হয়েছে, উনি কিন্তু থাইরয়েড রিপ্লেসমেন্ট নেওয়ার পর লেভেলটা অনেক কমে গেছে। এই ক্ষেত্রে এই রোগীদের যেটা করতে হয়, ডোজ কখনো বাড়াতে হয় কখনো কমাতে হয়। সেই জায়গাটির জন্য ওনার একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, হতে পারে এন্ডোক্রাইনোলজিস্ট বা যে গাইনোকোলজিস্ট উনি দেখাতে চান তার কাছে উনি যেতে পারেন। তবে থাইরয়েড হরমোন অ্যানালাইসিসের কথা যখন বলি, আমরা কিন্তু দুটো কথা একসঙ্গে বলি। এটি যেমন মায়ের জন্য গুরুত্বপূর্ণ তেমনি বাবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যে বাবার টিএসএইচ লেভেল 5 এর উপরে বা থাইরয়েড হরমোন ডিসঅর্ডারে তিনি ভুগছেন, তিনি কিন্তু অনেক চেষ্টা করেও প্রেগন্যান্সি দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে না। অতএব যদি কেউ প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর থাইরয়েড হরমোনটি করেনি কষ্ট করে, তাহলে কিন্তু বোথ পার্টনার করলে কিন্তু সেটার জন্য আমরা বলি যে ডিসিশন নেওয়াটা খুব সহজ হয়। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। জি, আপনি খুব সুন্দরভাবে আসলে হিস্ট্রিটা বলেছেন যে 3.5 বছর বয়স,
বমি হয়েছে, এরপর পাতলা পায়খানা। বাচ্চাদের যে পাতলা পায়খানা বা ডায়রিয়া, সেটা বেশিরভাগ ক্ষেত্রে তো আসলে ভাইরাল, এবং এই ভাইরাল যে ডায়রিয়া সেগুলি খুব টিপিক্যাল আসলে কিছু হিস্ট্রি আমরা দেখি যে প্রথম দিকে বমি শুরু হয়, বমিটা অনেকবার করতে থাকে, তারপর বমি আস্তে আস্তে কমে যায়, পাতলা পায়খানা শুরু হয়েছে। এর ক্ষেত্রে কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আপনি বলছেন জ্বর নেই বা আশেপাশের অন্য কারো এই ধরনের ডায়রিয়া হয়নি, সকলে কারো জ্বর নেই, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যেটা একটু বমি এখনো রয়েছে, সিরাপ জোফরা, এই সিরাপটা 1.5 চামচ অথবা 3.5 ml, এটা দিনে 3 বার একটু খাওয়ান, আজকে এবং আগামীকাল। কালকের মধ্যে দেখবেন যে বমিটা পুরোপুরি চলে গিয়েছে। আর কিছু নিয়ম আসলে আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে আমরা বলি যে ভাজা পোড়া, এখন যদি ঈদের ছুটির আমেজ রয়ে গিয়েছে, পোলাও বা এই ধরনের রিচ ফুড গুলো, চর্বিতে বেশি তেলের খাবার গুলো দিবেন না। এই সময় অনেকে বাসায় বা বাইরে থেকে লোক আসলে ফল নিয়ে আসে, বিশেষ করে আমরা বলবো যে আপেল, আঙ্গুর, কমলা, তরমুজ, এগুলিতে অনেক বাচ্চাদের সমস্যা করে, এগুলি আপাতত 5-7 দিন দিলেন না। যখন এই ধরনের বাচ্চাদের আসলে ডায়রিয়া হয়, তখন আমরা বলি ট্রানজিয়েন্ট একটা ল্যাকটোজ ইনটলারেন্স হয় কিন্তু, অর্থাৎ এই সময় দুধ জাতীয় খাবারগুলি সে সহ্য করতে পারে না 5-7 দিনের জন্য। সুতরাং দুধ জাতীয় জিনিস এখন এই সময় না দেয়া আসলে ভালো হবে। বিশেষ করে অনেকে এই সময় যেহেতু উৎসবের সময় জুস, চিপস এগুলো বাচ্চাদের জন্য অনেকে নিয়ে আসেন, সেগুলো থেকে আসলে তাকে বিরত রাখতে হবে। আপনি তরল জাতীয় খাবার বেশি দিবেন। তরল জাতীয় খাবার মানে কোল্ড ড্রিঙ্ক বা জুস তা কিন্তু নয়। ডাবের পানি, ভাতের মার, আমরা বলি পানি জাতীয় যা কিছু হয় সবগুলি তাকে বারবার করে দেন। এটা কিন্তু 3 থেকে 5 দিন একটু থাকতে পারে। এই বয়সে আমরা খুব নির্দিষ্ট কোনো স্যালাইনের নিয়ম বলে দিই না। স্যালাইনটা বড়দের মতো করে বানাবেন। আর বলি প্রতিবার তার মলত্যাগের পরে যতটুকু সে খেতে পারে ততটুকু খাবে, 1/2 কাপ, 1 কাপ, যতটুকু খেতে পারে। এটা যদি খাওয়ান, অনেকেই যেটা আমাদের কাছে এসে বলেন যে স্যালাইন খাওয়াচ্ছি, ডায়রিয়া তো কমছে না। স্যালাইন কিন্তু ডায়রিয়া কমানোর কোনো ওষুধ নয়। এটা যে পানি শূন্যতা হয় সেটা পূরণ করার ওষুধ। এই যে ডায়রিয়া সেটা কিভাবে যাবে? সেটা আসলে আস্তে, আস্তে নিজেই এটা কিন্তু যাবে। এটা 3 থেকে 5 দিন অন্তত লাগতে পারে। এই সময়টা আপনি স্যালাইন খাইয়ে যদি সময়টা আপনি পার করে দিতে পারেন, দেখবেন যে সে খুবই ভালো থাকবে। আপনি নিশ্চিন্ত থাকুন। এটা 3 থেকে 5 দিনের বেশি থাকবে না। আপনার বাচ্চা নিজে কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আর এর সাথে আমরা আরো একটা বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতির পরে যখন ফিরছি আপনাদের আরো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত দেখছেন করোনা হেলথ ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে। একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নোয়াখালী থেকে বলছি, জি রূপা। জি আপা, বলুন। জি, আমার লাস্ট ইয়ারে অগস্ট মাসে 28 সপ্তাহের মিসক্যারেজ হয়ে যায়। কত সপ্তাহে? 28 সপ্তাহে। অগাস্টে 28 সপ্তাহে মিসক্যারেজ হয়েছে। জি জি, আমার বয়স 23 বছর, বিয়ে হয়েছে 7 বছর। আচ্ছা, মিসক্যারেজটা কেন হলো ডাক্তার কি বলেছেন? জি, ডাক্তাররা কিছুই বলতে পারে নাই। আচ্ছা, আপনার উচ্চ রক্তচাপ ছিল? না, আমার সব ঠিক ছিল, প্রেশার সব ঠিক ছিল। মানে আমি যে ডাক্তার দেখাইছি রেগুলার চেকআপের জন্য, আমার হঠাৎ করে রাতে ব্যথা উঠে, তো উনি আমাকে অ্যালজিন নামে একটা ট্যাবলেট খেতে দিয়েছিল আর কি। আচ্ছা, অ্যালজিন খেয়েছেন? জি, আচ্ছা, দুইটা খেয়েছিলাম। পরে আপনার কি রক্ত পরীক্ষা করা হয়েছিল? জি থাইরয়েডের মাত্রা ঠিক আছে? জি প্রোল্যাকটিন অন্যান্য সবকিছু ঠিক আছে? জি জি বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, ওটা কত মাসে হয়েছে? আপনার মিসক্যারেজটি কত মাসে হয়েছে? 23 সপ্তাহ। 28 সপ্তাহে। 28 সপ্তাহে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু এটার উত্তরটি আসলে বিস্তারিত ভাবে দেই। সেটি হচ্ছে যে 28 সপ্তাহে যদি কারো মিসক্যারেজ হয়ে থাকে, তাহলে কিন্তু বেশ দেরি করে তার মিসক্যারেজ হবে। এখন সাধারণত মিসক্যারেজ গুলো একটু ভাগ করা থাকে, যে আর্লি প্রেগন্যান্সিতে কারো কারো ক্ষেত্রে হয়, কারো কারো ক্ষেত্রে হয়তো 28 বা 30 সপ্তাহের দিকে হয়। কিন্তু আমরা তো আসলে ওই সময়টা তৈরি করে ফেলি যে পেশেন্টটা হয়তো আরেকটু সামনের দিকে যাবে, তারপরে ডেলিভারি প্ল্যান হবে সেই জায়গাতে। এখন যেহেতু আপনার লেবার পেইন উঠেছে এবং লেবার পেইন হয়ে ডেলিভারি হয়ে গেছে, আপনি জানেন যে 28 সপ্তাহ, 26 সপ্তাহ, 23 সপ্তাহের অনেক বাচ্চা যারা বাংলাদেশের বাইরে হয়তো ডেলিভারি হলে তাদের বাচ্চা ম্যানেজমেন্টের জায়গাটি হয়তো অনেক বেশি উন্নত, তারা অনেক সময় বেঁচে যায়। কিন্তু আমাদের এই যে জায়গাটি রয়েছে সেখানে আমরা হয়তো আমাদের দেশে চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা পারি না। তো সেই জায়গায় আসলে এটি কেন হয়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি যে জায়গা রয়েছে সেটি হচ্ছে যে জরায়ুর মুখটি আগে খুলে যাওয়ার যে প্রসঙ্গটি রয়েছে সেটি কোনো কারণে উইকনেস আছে কিনা, এটি একটি দেখার বিষয়।
আর সেকেন্ড একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুব ইগনোর করি, আমাদের রোগীরা খুব ইগনোর করে, সেটি হচ্ছে যে ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন হলে সেখান থেকে দেখা যায় ইনফেকশনটি জরায়ুর মুখ থেকে উপর দিকেও একটু যায় এবং সেখান থেকে অনেক রোগীরা কিন্তু প্রিম্যাচিউর ডেলিভারি হয়ে যায়। যেহেতু দুঃখিত, আমাদের সাথে সবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা একটু পড়ে নিতে চাই। এরই মধ্যে কাজী ফারজানা প্রশ্ন করেছেন তার বাবার জন্য, যার বয়স 58, তিনি 2 বছর ধরে রসুটিন, নরিয়াম, ইকোস্প্রিন, বাইজোরান এবং বিসোরেন খাচ্ছেন। 2 বছর ধরে মাথা ঘোরার সমস্যা আছে, হাঁটাহাঁটি করলে বুক ধরফর করে, ডায়াবেটিস নেই, উচ্চ রক্তচাপ 160/100 থাকে, প্রায় সময় এমন হয়, কি করণীয়? প্রফেসর মোস্তফা জামান আমাদের সাথে যুক্ত হওয়া মাত্রই আমরা এই প্রশ্নের উত্তরটা নিতে চাই। প্রফেসর মোস্তফা জামান। দুর্বল হয়ে যাওয়ার মতো কোনো ফাইন্ডিং আমরা এখানে পাই কিনা, সবকিছু যদি আমরা মনে করি ঠিক থাকে তাহলে কিন্তু ইনশাআল্লাহ 2 থেকে 2.5 মাস বা 3 মাস পরে আবারও প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে পারবে। তবে প্রথমে প্রেগন্যান্সি পজিটিভ হওয়ার সাথে সাথে কিছু ওষুধ ইনজেকশন শুরু করতে হবে, সেটা আমরা পরবর্তীতে হয়তো জানাবো। দুঃখিত ডাক্তার শারমিন আব্বাসী, সংযোগটি অনাকাঙ্ক্ষিতভাবে বিচ্ছিন্ন হয়েছিল। আপনার হয়তো অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পারিনি, বা আমাদের যিনি ফোন দিয়েছিলেন তিনি হয়তো তথ্যগুলো পাননি। আমরা পুনরায় তাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে প্রফেসর মোস্তফা জামানের কাছে 58 বছর বয়স বাবার একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর নিতে চাই। কাজী ফারজানা। জি, ধন্যবাদ। আসলে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, আমরা কিন্তু আজকে যেহেতু বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বলছিলাম, এবং যিনি প্রশ্ন করেছেন তার বাবার জন্য 58 বছর বয়স, 2 বছর যাবত তিনি রোসুটিন খাচ্ছেন, নরিয়াম খাচ্ছেন, ইকোস্প্রিন, বিসোরেন, বাইজোরান ওষুধ খাচ্ছেন প্রেশারের জন্য, এবং তার ডায়াবেটিস নাই। তবে হাঁটাহাঁটি করলে যদি বুকে ব্যথা হয় এবং মাথা ঘোরার সমস্যা আছে, তো তার ব্লাড প্রেশার বলেছেন 160 এবং নিচে 100, সিস্টোলিক 160, ডায়াস্টোলিক 100। তো আমরা বলছি এই রক্তচাপ কিন্তু অনেক বেশি। তার যে সমস্যা, মাথা ঘোরার সমস্যা, মাথা ঘোরা অনেক কারণে হতে পারে, রক্তের চাপ যেহেতু বেশি সে কারণে হতে পারে। সেই জন্য তার যিনি ওষুধ ব্যবহার করছেন, কত মাত্রায় খাচ্ছেন, বিসোরেন 2.5 নাকি 5 মিলিগ্রাম সে জানাননি। একই রকম বাইজোরান যেটি খাচ্ছেন সেটি কি 5/20 নাকি 5/40 সেটিও তিনি উল্লেখ করেননি। এবং রক্তের চাপ কিন্তু অনেক বেশি। আমরা কথা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে প্রথম দিকে যে অনেক ওষুধ খাচ্ছেন তারপরেও কিন্তু দেখা যাচ্ছে তার স্ট্রোক হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, চোখের নানা রকম সমস্যা হচ্ছে। তো আমরা বলবো কি যে মাত্রা যদি বিসোরেন, যেহেতু তার প্রেশার বেশি, বাইজোরান যদি 5/20 খেতে থাকেন তাহলে 5/40 খাবেন, আর যদি বিসোরেন 2.5 খেতে থাকেন এটি 5 মিলিগ্রাম করবেন। এরপরেও যদি সমস্যা সমাধান না হয়, প্রেশার না কমে, সেক্ষেত্রে আমরা নতুন একটি ওষুধ যুক্ত করতে পারি। তবে আপাতত এই ওষুধ খাবেন। চোখের যে মাথা ঘোরা তার জন্য চোখের একটু পরীক্ষা করে দেখবেন, কানের সমস্যা আছে দেখবেন। আর অনেক সময় প্রেশার যদি নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে তার মাথা ঘোরা কমে যাচ্ছে, যদিও তিনি নরিয়াম ওষুধটি খাচ্ছেন। আর রক্ত যেহেতু বুকে হাঁটাহাঁটি করে বুকে চাপ হয়, হার্টের রোগ আছে কিনা, একটি ট্রেডমিল টেস্ট এবং ইকোকার্ডিওগ্রাফি, এই দুটি পরীক্ষা করে তিনি জানতে পারেন। এবং যেহেতু রক্তের কোলেস্টেরলের সঙ্গে করবেন, আর পাশাপাশি যদি বুকের চাপ হয়, ট্যাবলেট নাইট্রোকাট 2.6, এটি সকাল 9টায় একটি, বিকাল 4টায় একটি, এটির সঙ্গে যুক্ত করতে হবে। বুকের চাপ এবং ভার এটিও কমতে পারেন। এবং সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ইকোস্প্রিন বা ট্যাবলেট রক্ত পাতলা করার যে ওষুধটি আছে সেটিও আপাতত একটি ভরা পেটে তিনি সেবন করতে পারেন, এবং পরবর্তীতে সে দুটি পরীক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে আবারও বলছি, প্রথম কথা, যেভাবেই হোক রক্তের চাপ মানে স্বীয় নিয়ন্ত্রণ রাখতে হবে। আমাদের টার্গেট থাকবে যে 130 এই মাত্রা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 80 বা 85 নিচে নামাবে। এবং আমরা যে ওষুধটির ডোজ বাড়িয়ে দিলাম সেটি ব্যবহার করার সঙ্গে খাদ্য তালিকা, আমরা অনুষ্ঠানের প্রথমেই বলেছি কিভাবে খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করবেন এবং বিশেষ করে লবণ জাতীয় খাদ্য পরিহার করবেন। আরেকটি বিষয়, হাঁটাহাঁটি বা কায়িক পরিশ্রমের কথা সবসময় বলছি, সেটা যদি মেনে চলতে পারেন, আমাদের বিশ্বাস আপনার বাবা ভালো থাকবে এবং আপনার বাবার জন্য আমাদের শুভকামনা। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল। প্রীতি প্রশ্ন করেছেন নরসিংদী থেকে, তার বাচ্চার জন্য, বয়স 16 মাস, ওজন জানা নেই তাদের। বাচ্চার শরীরে মশার কামড় দিলে যেমন লাল লাল হয় সেরকম গোটার মতো হয়েছে, তারপর ফ্লুমিন ওষুধ খাওয়ানোর পর তা কমে গেছে, কিন্তু কমে যাওয়ার পরে পুনরায় আবার হয়, কি করণীয়? এক্ষেত্রে যাদের অ্যালার্জি রয়েছে, পারিবারিক ইতিহাস অ্যালার্জি, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি হয়। সুতরাং অ্যালার্জি জাতীয় খাবার, অ্যালার্জির যেসব অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনাকে বাচ্চাকে দূরে রাখতে হবে। বিশেষ করে আমরা এই অনুষ্ঠানে অনেকবার বলেছি যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, হাঁসের মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া, বাদাম, পুঁই শাক, এই জিনিসগুলো থেকে কিন্তু বাচ্চাকে একটু দূরে রাখতে হবে। প্রতিদিন গোসল করাতে হবে, পাউডার এবং তেল যথাসম্ভব কম ব্যবহার করা আসলে ভালো। আর বেশি বেশি করে পানি এবং ব্রেস্ট ফিডিং করাতে হবে, তাহলে কিন্তু অ্যালার্জি বা অন্য ধরনের সকল সমস্যা থেকে সে মুক্তি পাবে।
আর যদি দেখেন যে না বেশি আসলে এই ধরনের গোটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন ভিটামিসন এন এই ক্রিমটা দিনে 3 বার, যখনই হবে 2-3 দিনের জন্য আসলে দিতে পারেন। আর মশা যাতে না কামড়ে সেই ব্যবস্থাটা আসলে নিতে হবে। অবশ্যই দিনের বেলাও যখন বাচ্চা ঘুমাবে মশা টাঙিয়ে রাখবেন। আর যে ক্রিমটা বললাম, যে উপদেশগুলো দিলাম সেগুলো দিলে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু যদি এটা খুব বেশি হয়, এই বয়সে আপনি সিরাপ টোফেন এই সিরাপটা 1/2 চামচ করে 2 বার আপনি 2-3 মাসের জন্য একটু টানা দিয়ে রাখুন, তাহলে অ্যালার্জির অন্যান্য সমস্যা থাকলেও বারবার যেটা অ্যালার্জি হচ্ছে সেক্ষেত্রে খুব ভালো আসলে এক্ষেত্রে উপকার পাওয়া যায়। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, দুলালী পারভিন আমাদের প্রশ্ন করেছেন তার মেয়ের জন্য 10 বছর 9 মাস তার বয়স, এপ্রিলের 1 তারিখে প্রথম মেনস্ট্রুয়েশন হয়েছে, মে মাসের 1 তারিখে তা আবার হয়েছে এবং 7 দিন থেকে সেরে গিয়েছিল, আবার মেয়ের 12 তারিখে হয়েছে 5 দিন পর, কিন্তু এখন ব্লিডিং খুব বেশি, ট্র্যাক্সিল 500 খাওয়াচ্ছে কিন্তু কোনোভাবেই তা কমছে না, কি করবে, করণীয় কি জানতে চেয়েছেন। আরও একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, সংযোগ যদি বিচ্ছিন্ন না হয়ে যায়। দর্শক আমাদের শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন। জি, আমি কেরানীগঞ্জ জেলখানা থেকে বলছিলাম। জি সাইফুল সাহেব বলুন। আমার ওয়াইফ ও প্রেগনেন্ট, ওর হলো 8 মাস চলতেছে। আচ্ছা, আপনার ওর মাঝে মানে 11টা-12টার দিকে ওর পায়ে প্রচন্ড ব্যথা হয়, আচ্ছা, আর ব্রেস্টে প্রচুর ব্যথা হয়। আচ্ছা, কতদিন ধরে এমন? এটা প্রায় 7-8 দিন প্রায় না। 7-8 দিন ধরে। এমনিতে তার আগে যখন রক্ত পরীক্ষা করেছেন সবকিছু নর্মাল ছিল? হ্যাঁ, সব আজকেও করাই আসছি, ও নর্মাল বলছে সবকিছু। আচ্ছা, বয়স কত ওনার? না, বয়স 30+। 30+। এটা কি তার দ্বিতীয় প্রেগন্যান্সি না প্রথম? হ্যাঁ, দ্বিতীয় প্রেগনেন্সি। বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, আমার কিছু জানার নেই আর। আমরা তাহলে দুটো প্রশ্নের উত্তর দ্রুত দিয়ে দিই। প্রথম কথা যেটি আপনি বললেন, সেই পেশেন্টের জন্য আমি বলতে চাই যে আমাদের কিশোরী কন্যা যার আসলে মেনস্ট্রুয়েশন শুরু হলো, মাসিক যখন আর্লি স্টেজে শুরু হয় তখন কিন্তু অনেকের এরকম হয়, ইরেগুলার হয়, 1 মাসে 2 বার হয়, 3 বার হয়। এক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কিছু নেই। 3 থেকে 4 মাস যখন কেটে যাবে মেনস্ট্রুয়েশনটা, তখন কিন্তু তার এটি হবে। কিন্তু ছোট্ট একটি মেয়ে যার প্রথমে মেনস্ট্রুয়েশন ডেভেলপ করে এরকম হচ্ছে, সবাই আসলে চরিত্র হয়ে যাচ্ছে, অতিরিক্ত ব্লিডিং হলে সেখানেও কিন্তু তার জন্য একটু রক্ত স্বল্পতার বিষয়টি চলে আসে। অতিরিক্ত ব্লিডিং বলতে আমরা বুঝি কোনো মেয়ে যদি স্যানিটারি প্যাড ব্যবহার করেন, সেই প্যাডটি চুপচুপা ভিজে যাবে এবং সেখানে 24 ঘন্টায় 8 থেকে 10টার বেশি তাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা বলি অতিরিক্ত ব্লিডিং। অথবা তার বড় বড় যদি চাকা যায় ব্লিডিং এর সময়, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে এখানে। তো সেক্ষেত্রে যদি অতিরিক্ত ব্লিডিং হয়, ট্র্যাক্সিলটা আপনি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ট্র্যাক্সিলটা 8 ঘন্টা পর পর তাকে দেন 500 মিলিগ্রাম করে 3 বেলা, তাতে করে তার কমে যাওয়ার কথা। তারপরেও যদি না কমে, তাহলে কিন্তু আমরা বলবো যে একটু চিকিৎসকের কাছে আসতে হবে, আপনাকে দেখাতে হবে। কারণ তখন ব্লিডিং কমানোর জন্য আমাদের হয়তো এর সাথে আরো কিছু ওষুধ সাপ্লিমেন্টেশন দিতে হতে পারে। অনেক সময় দেখা যায় ট্র্যাক্সিল তো সাময়িকভাবে ব্লিডিং কমায়, বাট ব্লিডিংটাকে রেগুলার করার জন্য আমরা কিছু প্রোজেস্টেরন হরমোন জাতীয় ওষুধ দিই 2 বেলা করে টানা 21 দিন। সেটি কিন্তু এই মেয়েটিকে দেওয়া প্রয়োজন হতে পারে। যদিও উনি মনে করেন চিকিৎসকের কাছে যাবেন না, টেলিমেডিসিন নিতে পারে, অথবা এখনই আমি বলে দিতে পারি আপনি নর্মাস 5 মিলিগ্রাম একটা করে 2 বেলা টানা 21 দিন ওকে যোগ করে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো হবে। আর সেকেন্ড যেটি ফোন করলো যে পায়ে ব্যথা ওনাদের কাছে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে পা ব্যথা এটি প্রেগন্যান্সি শেষের দিকে হয়, তাকে একটু রেস্টে থাকতে বলেন, পায়ের নিচে বালিশ দিতে বলেন এবং তাকে খাবার দাবারের ক্ষেত্রে ডাব, করলা এই জাতীয় খাবারগুলো একটু বেশি দেবেন, তিনি ভালো ফিল করবেন। আর ব্রেস্ট পেইনটা হয় কারণ ব্রেস্টের কিছু পরিবর্তন হয়, সেই জন্য পেইন হয়। যদি অতিরিক্ত হয় তাহলে সেক্ষেত্রে হয়তো প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন আছে। কিন্তু পায়ে ব্যথা, ব্রেস্ট পেইন এগুলোকে 8 মাস, এখন প্রেগন্যান্সির শেষ সময়, উই আর প্ল্যানিং ফর দ্য ডেলিভারি। অতএব এখন এগুলোকে আসলে খুব বেশি আমরা আমল নিব না। আমাদের খুব বেশি প্রবলেম হলে আমরা একটু হার্ট কম্প্রেশন, বড় জোর এতটুকু দিব, একটু প্যারাসিটামল খাবো, এভাবেই আসলে আর কয়েকটা দিন পার করে আমাদেরকে ডেলিভারি প্ল্যানটি করতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুল। ঈদ পরবর্তী সময় আপনাদের এই উপস্থিতির জন্য আমাদের দর্শকেরা অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, অনেকে লিখছেন, এখনও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা। আমাদের উপর আস্থা রাখবার জন্য আজকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।